নমস্কার বন্ধুরা, আমি পায়েল আর আপনারা শুনছেন গল্প কথা বাই পায়েল। আজকে আপনাদের যে গল্প শোনাবো গত কয়েকদিনের গল্পের থেকে এই গল্পটি একটু আলাদা। গল্পের নাম বুনোর প্রথম চুম্বন। আজকের গল্পটি শুনতে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান। আর যেসব বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্য নতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে অথবা মানুষের জীবন থেকে উঠে আসা নানা রকম সত্যি ঘটনা শুনতে ভালো লাগে তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন গল্প কথা বাই পায়েল। আর আপনাদের পছন্দের গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে। আর যেসব বন্ধুরা বিভিন্ন লেখক লেখিকার গল্প শুনতে পছন্দ করেন তারা সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও। শুরু করছি আজকের গল্প বুনোর প্রথম চুম্বন। ছোট থেকেই জঙ্গল গাছপালা খুব টানতো অব্বয়কে। তার মামার বাড়িতে বিরাট একটা বাগান ছিল। ছোটবেলায় গরমের ছুটিতে মামা বাড়ি গেলে সে কিছুতেই বাড়ি ফিরতে চাইতো না। তার কান্নাকাটিতে ফেরার সময়টা প্রতিবার মাকে পিছোতে হতো। জঙ্গল গাছপালা প্রজাপতি জন্তু জানোয়ার এসবের প্রতি ছিল তার অদম্য আকর্ষণ। সবাই ভাবত বড় হলে এসব টান হয়তো কমে যাবে, কিন্তু না, অব্বয়ের এই টান দিনে দিনে বেড়েছে বই কমেনি। একসময়ে সবার মুখে মুখে তার ডাক নামই হয়ে গেল বুনো। তাই এ ছেলে যখন ফরেস্ট সার্ভিসের পরীক্ষা দিয়ে দেশের এক প্রত্যন্ত জঙ্গলে পোস্টিং পেয়ে চলে গেল, কেউই আশ্চর্য হয়নি খবরটা শুনে। ওর বাড়ি এবং মামার বাড়ির সবাই বলেছিল, শেষ পর্যন্ত জঙ্গলই বেছে নিল ছেলেটা সারা জীবনের জন্য। প্রথম যখন কাজের জায়গায় পা দিয়েছিল ওর মনটা খুশিতে ভরে গিয়েছিল। আরও খুশি হয়েছিল জঙ্গলের মধ্যে ওর থাকার জায়গা দেখে। ভয় ডর ওর কোনো কালেই তেমন ছিল না শরীরে। আর এমনিতেই বন জঙ্গল ওর ছোটবেলার প্রেম। এখানে ওর কাজকর্ম করে দেওয়ার সবসময়ের জন্য রামনাথ বলে একজন মধ্যবয়সী লোক ছিল। ভোরবেলা উঠে দৌড়তে যাওয়ার অভ্যেসটা অব্বয় রপ্ত করেছিল ওর বাবার থেকে। শীত গ্রীষ্ম বর্ষা ওকে যোগব্যায়াম করতে আর দৌড়তে যেতে হতোই বাবার সাথে। আর খুব বৃষ্টি হলে বাড়িতেই জগিং। কাজের জায়গায় আসার পর থেকে অব্বয় ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই জঙ্গলের সুড়ি পথ ধরে বেরিয়ে পড়তো ছুটতে। তারপর নদীর ধারে পৌঁছে যোগব্যায়াম করে একটা বড় ইটরঙা পাথরের ওপর মিনিট পাঁচেক বসে জল খেয়ে আবার ছুটতে ছুটতে ফিরে আসতো। তারপর স্নান খাওয়া সেরে কাজের জায়গায়। সন্ধে নামার আগেই আবার নিজের আস্তানায় ফিরে আসা। অন্যান্য জন্তু জানোয়ার ছাড়াও বাঘ রয়েছে এই জঙ্গলে। তবে অব্বয় যে পথ দিয়ে রোজ ভোরে দৌড়তে যায় তার বাসা থেকে সেই অংশটা পর্যন্ত কাঁটাতারের নিরাপদ বেষ্টনী দিয়ে ঘেরা, এমনকি নদীর অল্প জলের অংশও তাই। তবে এপারে দাঁড়িয়ে সে প্রায়শই হরিণ বুনো মহিষের দল এদের জল খেতে দেখে মুগ্ধ হয়। আর মাঝে মাঝে বাঘের চিতার বা হাতির দেখা মেলে যখন গভীর জঙ্গলে যায় কোনো কাজে। সারা দিন কাজ আর সন্ধেবেলায় বই পড়া খবর শোনা গান শোনা আর বাড়ির লোকজনের সাথে বা বিশেষ মানুষটির সাথে কথা বলা ফোনে এইভাবেই কাটছিল তার জীবন। মাস তিনেক বাদে রামনাথ সপ্তাহখানেকের ছুটি চাইল তার কাছে। তার বউয়ের নাকি বাচ্চা হবে 2-1 দিনের মধ্যেই, হয়তো সময় হয়ে এসেছে। 2টি গ্রাম পরে তার বাড়ি। গ্রামে এক বুড়ি মাসি ছাড়া তাকে দেখার কেউ নেই। অগত্যা সে না গেলেই নাকি নয়। অব্বয় আপত্তি করেনি, তবে অনুরোধ জানালো, রামনাথ, যদি সম্ভব হয় অন্তত রান্না করার জন্য কাউকে একটা পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা দেখো। রামনাথ জানালো, অফিসে তো এখন কেউ নেই বাবু, কিন্তু এখানেই আগে কাজ করতো এক বুড়ো, তাকে বলেছি, একটু বয়স হয়েছে, তবে সে করে দেবে বলেছে কাজ। অব্বয় খানিকটা নিশ্চিন্ত হলো। সে অল্প বিস্তর রান্নাবান্না করতে পারে। কিন্তু এক মন্ত্রীর জঙ্গল পরিদর্শনে আসার কথা 3 দিন বাদে। সে প্রচণ্ড কাজের চাপে থাকবে, একটু মুশকিলই হতো তার জন্য নইলে। পরদিন ভোর ভোর রান্না করে দিয়ে রামনাথ বেরিয়ে গেল।
অব্যয়কে বিকেলে অফিস থেকে বাসায় নামিয়ে তার ড্রাইভার 200 মিটার দূরের নিজের আস্তানায় ফিরে গেল। চাবি বের করে পকেটে হাত ঢুকিয়ে সামনের দিকে তাকিয়েই অব্যয় অবাক হয়ে দেখল এক তরুণী তার দরজার সামনে দাঁড়িয়ে। এই কদিনেই অব্যয় স্থানীয় লোকেদের সাথে কথা বলতে বলতে তাদের মতো কথা বলা খানিকটা রপ্ত করেছে। সে ওখানকার ভাষাতেই মেয়েটিকে জিজ্ঞেস করল, তুমি কে? এখানে এলেই বা কি করে? মেয়েটি হেসে উত্তর দিল, বাবু, আমি অনন্তর মেয়ে। আপনার কাজ করতে রামনাথের জায়গায় যার আসার কথা ছিল, বাবার সকাল থেকে খুব জ্বর, তাই বাবার বদলে আমি রান্না ঘর পরিষ্কার করে যাব রোজ। অব্যয় বলে উঠল, কিন্তু আমার কাজ তো সকালে করার কথা, আর সন্ধেবেলা তুমি কাজ করে বাড়ি ফিরবেই বা কিভাবে? মেয়েটি বলল, বাবু, এই জঙ্গলেই আমার জন্ম, আমার কোনো ভয় ডর নেই। তাছাড়া তোমার সীমানার বাইরেই আমার বাড়ি। সকালবেলা আমি জঙ্গলের কাজ করি, তাই বিকেলেই সব কাজ গুছিয়ে দিয়ে যাব। অব্যয় আর কথা না বলে চাবি দিয়ে দরজা খুলল ঘরের। মেয়েটি ঘরে ঢুকে সোজা রান্নাঘরের দিকে চলে গেল, যেন এই জায়গাটা তার কত চেনা। অব্যয় একটু অবাক হলেও বেশি না ভেবে নিজের রুমে গেল। অফিস থেকে ফিরে স্নান করা ওর প্রতিদিনের অভ্যেস। মেয়েটি থাকাকালীন ও বাথরুমে ঢুকে যাবে কিনা ভেবে একটু ইতস্তত করছিল। তারপর মনের জড়তা কাটিয়ে স্নান করে বেরিয়ে ও মাকে ফোন করে কথা বলতে শুরু করলো। মা ফোন ধরেই যথারীতি ওর বিয়ে নিয়ে ঘ্যান ঘ্যান করতে থাকলেন। অব্যয় বলল, মা, কোনো মেয়ে জঙ্গলে এসে আমার সঙ্গে কেন থাকবে বলো তো? মা বললেন, এই বুনো, পাজি ছেলে, আমি কি জানি না নাকি তুমি নিজের জন্য নিজের মতোই একটা জঙ্গলি মেয়ে ঠিক করে রেখেছ? অমৃতার বাড়ি থেকে ফোন করেছিল, ওরা কাল আসবেন বাড়িতে। তুমি বিয়ের জন্য কবে ছুটি নিতে পারবে সেটাই বলো। অব্যয় হাসছিল। বাবাকে অমৃতার ব্যাপারে সে বলেছিল, মাকেও একটু আধটু, তবে এ ব্যাপারে যে দুই পরিবারের কথা হয়েছে সে জানত না। আসলে কাজের চাপে অমৃতার সঙ্গে 3-4 দিন কথাই হয়নি তার। অমৃতা তার কলেজের বন্ধু, সে বোটানি নিয়ে পড়াশোনা করেছে, ঘনিষ্ঠ বন্ধুই ছিল। অব্যয় চাকরি পেয়ে চলে আসার আগে দুজনেই অনুভব করেছিল একে অন্যের প্রতি বিশেষ অনুভূতির কথা। বুঝেছিল একে অপরকে ছেড়ে তারা থাকতে পারবে না। অবশ্য প্রেমের অনুভূতি টের পাওয়ার পর দুজনের তেমনভাবে আর খুব একটা সময় কাটানোর সুযোগ হয়নি। তবে ফোনে কথা হয় প্রায় নিয়মিতই। শেষ যেদিন কথা হয়, অমৃতা কি একটা কথায় জানি বলেছিল বাড়ির লোক কথা বলতে চায়। অব্যয় আপত্তি করেনি, বরং সম্মতি জানিয়েছিল। মায়ের সাথে কথা শেষ করে হঠাৎ সামনে তাকিয়ে দেখল দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে মেয়েটি এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে অদ্ভুতভাবে। ওই দৃষ্টির সামনে অব্যয়ের কেমন একটা অজানা অস্বস্তি হচ্ছিল। সেটা কাটাতেই সে তাড়াতাড়ি বলে উঠল, কি হয়েছে, কিছু বলবে? মেয়েটি বলল, রান্না শেষ, আমি বাড়ি যাচ্ছি, কাল বিকেলে আসবো আবার। অব্যয় ঘাড় নাড়ল। মেয়েটি চলে গেল। রাতে বিছানায় শুয়েই হঠাৎ তার মেয়েটির কথা মনে পড়ল। মেয়েটির নামই জিজ্ঞেস করা হয়নি তার, আগামীকাল এলে জিজ্ঞেস করতে হবে। আশেপাশে যেসব মেয়েরা কাজ করে তাদের চেয়ে এই মেয়েটা কেমন যেন একটু আলাদা। ছোটবেলা থেকেই স্কুল কলেজে ছেলে মেয়ে নির্বিশেষে তার প্রচুর বন্ধুবান্ধব ছিল এবং আছে। এমনকি তার বন্ধু এবং ভবিষ্যৎ জীবনসঙ্গী অমৃতাও দারুণ আকর্ষণীয়। কিন্তু এরকম আকর্ষণীয় চেহারা আর অদ্ভুত সুন্দর চোখ অব্যয় চেনাশোনা কোনো মেয়ের দেখেছে বলে মনে করতে পারল না। বিশেষ করে মেয়েটির শরীরের গঠন যে কোনো পুরুষকে পাগল করে দিতে পারে। পর মুহূর্তেই অব্যয় ভাবল, সে মেয়েটির কথা কেন ভাবছে? সে আজ যে জায়গায় আছে সেখানে দাঁড়িয়ে একটা সাধারণ গ্রামবাসীর মেয়ে, যে কিনা তার রান্না করে দিতে এসেছে, তাকে নিয়ে চিন্তা করা কি তার শোভা পায়? নিজেকে অত্যন্ত ছোট মনে হলো তার। এমনিতেও সে ক্লান্ত ছিল। কিছুক্ষণের মধ্যেই তার দু চোখের পাতা ভারী হয়ে এলো। পরের দুদিন মন্ত্রী আসায় সে খুব ব্যস্ত ছিল। প্রচণ্ড খাটুনি গেল তার।
ভোরে হাঁটতে গিয়ে মেয়েটির সাথে তার পরের দিন দেখা হয়েছিল। একটু হালকা অন্ধকার মতো ছিল। সেদিন সে একটু তাড়াতাড়ি বেরিয়েছিল। মেয়েটি পেছন ঘুরে জলের ধারে বসেছিল। অব্যয়ের পায়ের আওয়াজে হেসে জলের ধার থেকে উঠে এসেছিল। অব্যয় বলেছিল, তুমি এখানে কি করছো? মেয়েটি বলেছিল, বাবু, আমি তো এখানেই থাকি। অব্যয় সেদিন খুব তাড়াহুড়োর মধ্যে ছিল। মেয়েটি সেদিনও একটা অদ্ভুত সম্মোহনী দৃষ্টি দিয়ে তার দিকে চেয়েছিল। অব্যয় তাকে বলেছিল, আগামী 2 দিন তার আর যাওয়ার দরকার নেই, তার বাড়ি ফিরতে রাত হবে, দিন 3 পরে যেতে। তারপর প্রথমবার সেদিন অব্যয় যোগব্যায়াম না করেই ফিরে গিয়েছিল বাসায়। কেন জানি না, ছুটতে ছুটতে তার মনে হচ্ছিল মেয়েটি তার দিকেই তখনও দেখছে পেছন থেকে। তার পরের 2 দিন ঝড়ের বেগে কেটে গিয়েছিল। এর মধ্যে অমৃতা ফোন করেছিল, কিন্তু সে কথা বলার মতো সময় পায়নি। এমনকি মা বাবাকেও কোনো মতে মেসেজ করে দিয়েছিল সে। মন্ত্রী ফিরে যাওয়ার পরের দিন সে অফিস থেকে ফিরল জ্বর নিয়ে। জঙ্গলে গিয়েছিল জিপ নিয়ে। হঠাৎ করেই প্রচণ্ড বৃষ্টি। সে ভিজে গায়েই কয়েকটা দরকারি কাজ সেরে বাড়ি ফিরেছিল। তারপর টের পেল শরীর উত্তপ্ত হচ্ছে। কোনো মতে ভিজে জামা কাপড় বদলে একটা জ্বরের ট্যাবলেট খেয়ে শুয়ে পড়েছিল বিছানায়। হঠাৎ জ্বরের ঘোরেই সে টের পেল তার কপালে একটা ঠান্ডা নরম হাত। মাথার চুলে চারিয়ে যাচ্ছে তার আঙুলগুলো। আবেশে চোখটা বুজে আসছিল তার। সে চোখটা কোনো মতে অর্ধেক খুলে জিজ্ঞেস করার চেষ্টা করল, কে তুমি? উত্তর এলো, আমি আদালিয়া বাবু, চিনতে পারছো না? অব্যয় টের পেল তার জ্বর তপ্ত ঠোঁটের ওপর আরেকটি উত্তপ্ত ঠোঁটের স্পর্শ। তার শরীর ঘেঁষে সংলগ্ন হচ্ছে আরেকটি নরম শরীর। এমন অনুভূতি তার এত বছরের জীবনে কোনো দিনও হয়নি। এভাবে কোনো নারী তাকে স্পর্শ করেনি আজ পর্যন্ত, না সে করেছে কোনো নারীকে। জ্বরের ঘোরে অব্যয়ের কোনো প্রতিরোধ করার শক্তি তো ছিলই না, বরং অদ্ভুত ভালো লাগায় আরও অবশ হচ্ছিল তার চেতনা। অব্যয়ের উত্তপ্ত শরীর আর কিছু টের পাওয়ার আগেই সে একটা চেনা গলার আওয়াজ পেয়েছিল। তার ড্রাইভার মোহালির আওয়াজ। তার অবস্থা দেখে দেখভালের কেউ নেই বলে মোহালি তাকে গাড়ি করে উঠিয়ে নিয়ে গিয়ে আরেকজন অফিসারকে ডেকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে দিয়েছিল। গাড়িতে নিজের ব্যাগটা ফেলে আসায় মোহালি সেটা দিতে এসেছিল সেদিন। দিন 2 বাদে অব্যয় যখন হাসপাতাল থেকে বাসায় ফিরে এলো, দেখে মা বাবা এসে হাজির হয়েছে তার ফেরার একটু আগেই। শুধু তাই নয়, সঙ্গে অমৃতা আর তার বাবা মাও। আরও অবাক হলো, নির্দিষ্ট সময়ের আগেই রামনাথও ফিরে এসেছে দেখে। তাকে নাকি মোহালি ফোন করে খবর দিয়েছিল। সে আনন্দের সঙ্গে জানালো যে তার বউয়ের ছেলে হয়েছে, আর ছেলে আর মা দুজনেই সুস্থ আছে। এবার নাকি ছেলে একটু বড় হলেই সে আস্তানা থেকে নিয়ে আসবে। অব্যয়ের মা খুব রাগ করে বললেন, এই জন্যেই আমি চাইনি বুনো তুই একা একা এরকম জঙ্গলে থাক, কিছু হলে কে দেখবে বলতো তোকে? অমৃতার মা বললেন, এই তো দিদি, এবারে আমার মেয়েটাকেও পাঠিয়ে দেব, ওরা দুজন দুজনকে দেখবে আর কি। সবাই হাসছিল। এতদিন পরে সবাইকে কাছে পেয়ে অব্যয়ের যেমন আনন্দ হচ্ছিল, তেমনি মনের মধ্যে একটা তীব্র অস্বস্তি হচ্ছিল সেদিন প্রচণ্ড জ্বরের মধ্যে তার সাথে ঠিক কী ঘটেছিল মনে করে। অব্যয় কাউকে, বিশেষ করে অমৃতাকে কি কিছু বলা উচিত নাকি উচিত নয়, বা কতটা বলা উচিত ভেবে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না কিছুতেই। পরের দিন সকালে সবাইকে একটু ঘুরিয়ে আনার পর দুপুরে বাবা মায়েরা একটু গড়াচ্ছিলেন। বিকেলে ওরা আর বেরোতে চাইছিলেন না। অমৃতা খুব বায়না ধরেছিল, চল না আমরা অন্তত একটু বেরোই। সে আসলে আসার পর থেকেই অব্যয়ের সাথে একান্তে একটু কথা বলতে, সময় কাটাতে চাইছিল, আর সেটা না বোঝার মতো নির্বোধ অব্যয় নয়। কিন্তু সেই মেয়েটি একটা অদ্ভুত রহস্যের মতো তার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল।
আর সে রাতের কথা মনে পড়লেই একটা অদ্ভুত বুনো ফুলের মতো মাদকতাময় মিষ্টি নরম শরীরের কথা তার মনে পড়ছিল, আর একজোড়া উত্তপ্ত ঠোঁট। আচ্ছা, ওসব কি সত্যি ছিল নাকি তার জ্বরের বিকার? তার অবচেতন মন কোনোভাবে আদালিয়াকে কামনা করেছিল কি? না না, তা কি করে সম্ভব? তার শিক্ষা, তার পরিবার, তার অমৃতাকে ভুলে সে এমন চিন্তা করতেই পারে না। তাহলে কি সব সত্যিই ঘটেছিল সেদিন? কিন্তু একটি গ্রাম্য অবিবাহিতা মেয়ে তাকে এভাবে কামনা করবেই বা কেন? এর আগে সে কাউকে কোনোদিনও, এমনকি অমৃতাকেও নয়, প্রেম অনুভব করার পর সেই সুযোগ তাদের হয়নি কখনো। তার অন্যমনস্কতা ভাঙল অমৃতার ডাকে। খেয়াল করলো অমৃতাকে নিয়ে পায়ে পায়ে সে নদীর ধারে সেই পাথরটার সামনে এসে দাঁড়িয়েছে, যেটাতে সে রোজ বসে জলের বোতলটা হাতে নিয়ে। অমৃতা তাকে প্রশ্ন করলো, তোর কি হয়েছে বলতো? আমরা এসেছি, তোর ভালো লাগছে না? আমাকে দেখে তুই খুশি হসনি একটুও না? আসার পর থেকে দেখছি তুই অদ্ভুত ব্যবহার করছিস, কথা বলছিস না, অন্যমনস্ক থাকছিস। কি হয়েছে খুলে বলবি আমাকে? অব্যয় জোর করে মনটা পুরোপুরি অমৃতার দিকে করে হাসলো। তারপর বলল, দূর পাগলি, তোরা এসেছিস বলে আমার যে কি আনন্দ হচ্ছে। কতদিন পরে তোকে দেখলাম বলতো। আসলে বুঝিস তো কত রকম কাজের ঝামেলার মধ্যে থাকি। অমৃতা আর কোনো কথা না বলে হঠাৎ তার বুকে ঝাঁপিয়ে পড়ে বলল, আমার আর তোকে ছাড়া একটুও ভালো লাগছে না। প্লিজ তাড়াতাড়ি বাড়ি যাওয়ার ব্যবস্থা কর। আমি তোর সাথে, তোর কাছে থাকতে চাই, একদম তোর সাথে এইভাবে মিশে গিয়ে। ও বউ, কবে নিয়ে আসবি আমাকে তোর কাছে? এতদিন পরে ভালোবাসার মানুষের স্পর্শে অব্যয়ের অস্থির মনটা শান্ত হয়ে গেল। সে ফিসফিস করে তার কানের কাছে মুখ নিয়ে বলল, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো মুখ, তোকে ছেড়ে আমিও আর থাকতে চাই না। সূর্য আস্তে আস্তে নামছে। অদ্ভুত একটা লালচে গোলাপি মায়াবী আলো ছড়িয়ে পড়েছে জঙ্গলের গাছপালায়, নদীর জলে। অব্যয় অমৃতার পিপাসিত ঠোঁটে ঠোঁট ডোবালো শান্ত হয়ে। প্রেমিকার ঠোঁটে প্রথম চুম্বনের আবেশেও অব্যয় হঠাৎ টের পেল এই ঠোঁট অমৃতার নয়। সেদিন জ্বরের ঘোরের তীব্র মাদকতাময় মিষ্টি বুনো শরীরের গন্ধ তার শরীরকে অবশ করে দিচ্ছে, আর সে নিজেকে চেয়েও আলাদা করতে পারছে না। অমৃতার সযত্ন লালিত স্পা করা একঢাল মসৃণ চুল নয়, বরং এক মাথা উজ্জ্বল কালো ঢেউ খেলানো চুলের অস্তিত্ব টের পাচ্ছে সে। কি হতো অব্যয় জানে না, কিন্তু হঠাৎ জিপের হেডলাইটের আলো এসে পড়ল তাদের উপর। সঙ্গে সঙ্গে অমৃতার শরীরটা আবার যেন আগের মতো হয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে যাচ্ছিল। তার সাথে সাথে রামনাথও দৌড়ে এসে ধরে না ফেললে মুশকিল হতো। রামনাথ বলল, আর এক মুহূর্ত এখানে নয়, তাড়াতাড়ি আমার সাথে চলুন বাবু। মোহালি আর রামনাথ বাড়ির দিকে না গিয়ে গাড়িতে তাদের নিয়ে এলো বহুলামাইর মন্দিরে। অব্যয় যেন বাক শক্তি হারিয়ে ফেলেছিল। মন্দিরে পৌঁছে নামার আগেই জ্ঞান ফিরেছিল অমৃতার। সে বলল, এটা আমরা কোথায় এলাম অবু? আমি আর তুই তো নদীর ধারে। উফ, মাথাটা এত ভারী লাগছে কেন আমার? আমার কি কিছু হয়েছিল? কিরে, কথা বলছিস না কেন? রামনাথ বলে উঠল, বহুজি, আমি আপনাকে সব কথা বলছি। আপনারা আগে তাড়াতাড়ি বহুলা মায়ের মন্দিরে উঠুন। ওপরে উঠে রামনাথ মন্দিরের পুরোহিতকে ডেকে আনল। পুরোহিত মন্দির সংলগ্ন একটি ঘরে থাকেন। তিনি বেরিয়ে আসতেই রামনাথ বলল, বাবা, আপনি বহুজি আর বাবুকে মন্ত্র দিয়ে বেঁধে দিন তাড়াতাড়ি। আদালিয়া এসেছিল আমার বাবুর কাছে, ও বহুজির ক্ষতি করে দেবে না হলে। বহুলামাই এখানকার মানুষের কাছে ভীষণ জাগ্রত একজন দেবী, অপূর্ব মুখশ্রী দেবীর। বসে আছেন বাঘের ওপর। পুরোহিত আগুনের একটা কুণ্ড জেলে কি সব অদ্ভুত মন্ত্র উচ্চারণ করে তার থেকে কি যেন একটা শেকড় নিয়ে একটা লাল রঙের মাদুলির মতো জিনিসে পুরে প্রথমে বেঁধে দিলেন অমৃতার হাতে, তারপর একটা কালো মাদুলি অব্যয়ের হাতে।
তারপর বললেন, যদি আমার উপর বিশ্বাস রাখতে পারেন বাবু, তবে বহুলা মায়ের এই তাবিজ কোনোদিনও খুলবেন না। অন্তত যতদিন আপনারা এখানে থাকবেন ততদিন পর্যন্ত নয়। সন্ধে হয়ে গেছে দেখে এরপর বাড়ি থেকে তাদের দুজনের মা বাবারা বারবার ফোন করছিলেন। মন্দিরের সিঁড়িতে বসে প্রথমে বাড়িতে ফোন করে বলল তারা একটা মন্দির দেখতে এসেছে। তারপর রামনাথ আর মোহালির কাছে শুনল আদালিয়ার গল্প। আদালিয়া ছিল এই গ্রামের মোড়ল অনন্তর মেয়ে। তার মতো সুন্দর আর আকর্ষণীয় মেয়ে শুধু এই গ্রাম কেন, আশেপাশের গ্রামেও কেউ ছিল না। এমনকি সে পড়াশোনাও করেছিল স্কুল পর্যন্ত। বছর 3 আগে অব্যয়ের জায়গায় যে অফিসার ওখানে আসেন, তার সাথে আদালিয়ার একটা ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই অফিসার নাকি বিবাহিত ছিলেন। আদালিয়াকে তিনি কোনোদিনও সে কথা জানাননি। আদালিয়া লোকটিকে পাগলের মতো ভালোবেসেছিল। সে একদিন জানতে পারে সে মা হতে চলেছে। রাতের অন্ধকারেই সে দৌড়ে যায় সেই অফিসারের কাছে। তখন তিনি তাকে জানান যে তিনি বিবাহিত। এমনকি রাতের বেলা তাকে বাড়ি থেকে বের করে দেন। আদালিয়াকে সেদিন ফেরার পথে বাঘে টেনে নিয়ে যায়, আর তার 2-1 দিনের মধ্যেই সেই অফিসার পালিয়ে যান। অনেক ঝামেলা হয়েছিল এসব নিয়ে। এরপর আরও একজন অফিসার এসেছিল, তাকেও দেখা দিয়েছিল আদালিয়া, কিন্তু তার সঙ্গে তার পরিবার থাকত। তবে তিনি ভয়ে পরিবার নিয়ে পালিয়ে যান। তারপরে আরও একজন, তাকে মোহালি বাড়ির সামনের বাগানে ভোরে অজ্ঞান অবস্থায় পায়। এরপরে এক মধ্যবয়স্ক ভদ্রলোক আসেন এখানে, কিন্তু এখানকার আবহাওয়ায় তিনি বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন বলে চলে যান। তবে তাকে কখনো আদালিয়া দেখা দেয়নি। তারপরে আমরা ভেবেছিলাম বাবু, আদালিয়া হয়তো আর কাউকে দেখা দেবে না, তার আত্মা মুক্তি পেয়েছে। ওই অফিসারের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য আদালিয়া ফিরে ফিরে আসতো। তবে ভারী মায়া ছিল জীবিত অবস্থায় তার মনে, তাই হয়তো চরম ক্ষতি কারুরই হয়নি। ভালোবাসার ভুখা ছিল মেয়েটা বাবু। বাপের কাছে মানুষ, মা হারা মেয়ে তো। আজ যখন অন্ধকার হয়ে গেছে বলে আপনাদের খুঁজতে গেলাম বাবু, গাড়ির হেডলাইটের আলোয় আমি পরিষ্কার দেখলাম আপনার সঙ্গে বহুজি নয়, বরং বহুজির মধ্যে আদালিয়ার ছায়া। তাই আমি সময় নষ্ট না করে দৌড়ে গিয়েছিলাম বাবু, নইলে আজ কি হতো কে জানে। আদালিয়ার কাহিনী শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে রামনাথ। মোহালি বলে, ভালো মেয়েটার এত বড় ক্ষতি কেন হলো কে জানে। বহুলা মাই ওর আত্মাকে শান্তি দিন। বাড়ি ফিরে এলো ওরা। বাড়িতে কাউকে কিছু না বললেও অমৃতাকে সব কথা খুলে বলেছিল অব্যয়। তবে শুধু বলতে পারেনি তার জীবনের প্রথম চুম্বনের অভিজ্ঞতার কথাটা। প্রেমিকা যত বন্ধুই হোক, কিছু গোপন অনুভূতি একদম নিজস্ব, মনের গভীর গোপন প্রকোষ্ঠে থাকাই ভালো। না, তারপরেও বেশ কয়েক বছর বিয়ের পর অমৃতা আর সে ওখানে ছিল। আদালিয়া আর কখনো ফিরে আসেনি।